সোমবার সিবিএসইর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতেই রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলোর বাস্তব চিত্র ফুটে উঠেছে। সিংহভাগ স্কুলগুলির ফলাফল দেখে হতাশ শিক্ষা মহল। সারা দেশে মাধ্যমিকে পাশের হার 93.6% এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার 87.98%। অথচ রাজ্যের বহু চর্চিত বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পাশের হার মাত্র 60%-এর কাছাকাছি। এই ধরনের বিপর্যয়ে ভীষণভাবে হতাশ অভিভাবক মহল। রাজ্যের 125টি বাংলা মিডিয়ামের স্কুলকে বিদ্যাজ্যোতির নামে ইংলিশ মিডিয়াম করার সিদ্ধান্ত আপাতত সেই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের জন্য সুখকর হয়নি, যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তাই সিবিএসই ফলাফল প্রকাশ হবার পর সমালোচনার ঝড় বইছে এই মুহূর্তে রাজ্যের শিক্ষা সচেতন মহলে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলোর এমন হতাশাজনক ফলাফলের কারণ কি? এই ব্যর্থতা কার? ছাত্রছাত্রীদের, না শিক্ষকদের, স্কুলের, না দপ্তরে? শোনা যায় 2026 থেকে শুধুমাত্র ইংরেজিতে হবে প্রশ্নপত্র। তাহলে কি হবে আগামী দিনে? কি ভাবছে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা? তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বিদ্যাজ্যোতি প্রকল্পের বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে সেই সব স্কুলগুলোকে নিয়ে এবং তার ফলাফল নিয়ে একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং বিশিষ্ট শিক্ষক শৈবাল রায়। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শৈবালবাবু, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আপনারা দেখলেন। রাজ্যের সিবিএসইর অন্যান্য স্কুল যেগুলো রয়েছে, বেসরকারি স্কুলগুলো, সেগুলোর ফলাফল আপনারা দেখলেন। সম্ভাব্য বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের সম্ভাব্য প্রথম স্থান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুটোই ত্রিপুরা রাজ্য থেকে, কিন্তু সেগুলো বেসরকারি স্কুল। এখন বিদ্যাজ্যোতি স্কুলগুলোর এই ধরনের ফলাফল আশা করেছিলেন? প্রথমেই বলতে হয় যে প্রাথমিক অবস্থায় যখন সিবিএসইর ফলাফল বেরোয়, একটা উচ্ছ্বাসের জায়গা তো নিশ্চিতভাবেই ছিল। যেটা বললেন যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা রেজাল্টগুলি আমাদের রাজ্যে হয়েছে। আমরা এরপরে যখন খোঁজ নিতে শুরু করলাম, তখন দেখলাম আসলে এবারে সিবিএসই রেজাল্টটাকে দুটো পার্টে ভাগ করতে হবে। আমি সরকারি বেসরকারি স্কুল বলে বলছি না। একটা হচ্ছে ট্রেডিশনালি অনেক দিন ধরে সিবিএসইর মাধ্যমে স্কুলগুলি আছে, সিবিএসইতে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, তারা তাদের স্কুলগুলি একরকম। আর আরেকটা হচ্ছে যে বিদ্যাজ্যোতি 21 সালের ডিসেম্বরে সিদ্ধান্ত নিয়ে 22 সাল থেকে 100, তারপরে 125টা স্কুলকে ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুল, যেগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ছিল, সেগুলিকে বিদ্যাজ্যোতি করা হয়েছে। তাদের একটা বড় অংশের ছেলেমেয়েরা এবছরই প্রথম বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমে সিবিএসইতে পরীক্ষা দিল। তাদের রেজাল্টটা আরেক রকম। যেখানে ট্রেডিশনাল সিবিএসই স্কুলগুলির রেজাল্ট দুর্দান্ত, তারা 98% মতো তাদের স্কুলের পারফরমেন্স, এত সংখ্যক ছেলে পাস করেছে। কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে যে সমস্ত স্কুলগুলিকে নেওয়া হয়েছিল সেইগুলি সবগুলি প্রায় ত্রিপুরা রাজ্যের সেরা স্কুল, যারা ত্রিপুরা বোর্ডে ভালো রেজাল্ট করত। সেই স্কুলগুলির রেজাল্ট দেখতে গিয়ে, যেমন শিশুবিহার, রুমাকান্ত, কিংবা ধরুন কৈলাস শহরের যে গার্লস স্কুলটা এখন নতুন নাম হয়েছে ভগ্নী নিবেদিতা, বিলোনিয়ার বিকেআই, এই সমস্ত স্কুলগুলির রেজাল্ট যখন দেখা যায় তাতে 50% ছেলেমেয়েরা পাস করতে পারে না, অকৃতকার্য হয়, তখন ধাক্কাটা নিশ্চিতভাবেই লাগে। এবং এবারের পরীক্ষায় দেখা যাচ্ছে এখনো সম্পূর্ণ হিসেব শিক্ষা দপ্তর করে উঠতে পারেনি, আমি যতটুকু খবর পেয়েছি। প্রায় 18,000 ছেলে মেয়ে বা তার বেশি হবে হয়তো, কারণ এখনো 20টার মতো স্কুল থেকে তথ্য শিক্ষা দপ্তর পায়নি সন্ধ্যা পর্যন্ত যে হিসেব, তাতে তারা অনুমান করছে 18,000-এর কিছু বেশি স্টুডেন্ট হবে। তার 40% স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে। আচ্ছা, তার মানে
প্রায় 18,000-এর মধ্যে প্রায় 8,000-এর মতো কাছাকাছি ছেলে মেয়ে তাদের জীবনে একটা দুর্বিষহ অন্ধকার নেমে এসছে। এই যে জায়গাটা, তাদের এই ক্ষতি কিন্তু কোনোদিন পূরণ হবে না। এবং এই ক্ষতিটা এই ছাত্রদের কারণে হয়নি, যে ছাত্র পড়াশোনা করেনি, ফেল করেছে, এইভাবে যদি মূল্যায়ন আমরা করতে পারছি না, এটার জন্যই তাদের এই ক্ষতির দামটা কে দেবে? এই বিষয়ে আসবো আমরা, মানে দায়কার ফলাফল এই ধরনের হবার কারণ কি, কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব অনুষ্ঠানের পরবর্তী সময়ে। কিন্তু তার আগে আমাদের সঙ্গে ডক্টর সঞ্জয় রায় রয়েছেন। সঞ্জয় স্যার, আপনার কি মনে হয়, মানে এই যে ফলাফল দেখলেন এবং যেভাবে দুটো ভাগে ভাগ করা হলো, শৈবাল স্যার যেটা করছিলেন যে ট্র্যাডিশনাল স্কুল যারা আগে থেকে সিবিএসইতে ছিল এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে যারা প্রথমবার এবার সিবিএসইতে পরীক্ষা দিল, এখন কথা হচ্ছে এই ফলটা কি আশা করেছিলেন আপনি? নমস্কার। প্রথমত তো আমরা দেখুন, পরীক্ষায় কেউ ফেল করবে এটা তো কেউ আশা করে না। এখন আমার কাছে বিস্তৃত রেজাল্ট নিয়ে আজকে প্রতিবাদী কলমে একটা নিউজ দেখছিলাম, তো দেখলাম যে শহরের বেশ কয়েকটা স্কুলের রেজাল্টটা ভালো না, আশানুরূপ হয়নি। তো এখন তার দুটো ফ্যাক্টর তো আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে চলে এসছে, আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি সেটা হলো যে সিস্টেম যখন চেঞ্জ হয় তার অ্যাডাপ্টেশন একটা টাইম লাগে। আচ্ছা, ঠিক আছে। এখন যে স্কুলগুলো আপনি প্রথম ধাপে যখন নাকি 100টা স্কুলকে যখন নাকি কনভার্ট করেছিল, তার 71টাই ছিল কিন্তু বাংলা মিডিয়ামের স্কুল, ঠিক আছে। এবং ওই সিবিএসসির প্যাটার্ন প্লাস এই যে আপনার কোশ্চেন যেটা প্যাটার্ন বলুন বা সিলেবাস প্যাটার্ন বলুন বা যেভাবে ডেলিভারি দিতে হবে, আনসার লিখতে হবে, এগুলো সম্পর্কে হয়তো আমাদের যারা নাকি ওই স্কুলগুলোতে যারা ডাইরেক্টলি রিলেটেড, তো তারা হয়তো অ্যাক্লেমেটাইজ যাকে মানে, অর্থাৎ মানে ওইটার সঙ্গে ধাতস্থ হতে আমার মনে একটু টাইম নিয়েছে, যার জন্য রেজাল্টটা এরকম রিফ্লেকশন হয়েছে, যেটা আমার যেটা ব্যক্তিগত মানে আমার। তবে নিঃসন্দেহে এই ধরনের মানে ফলাফল যেখানে ন্যাশনাল লেভেলে বলছে 93, না সবগুলো কিন্তু শহরের যে স্কুলগুলো আছে তার মধ্যে যদি মাঝখানে একটু আলাদা আলাদা করে দেখেন, দেখবেন যে সব স্কুলে কিন্তু তত খারাপ নয়, ঠিক আছে। এখন আপনার যে গভর্নমেন্ট স্কুলে যখন নাকি ভর্তি করায়, ইনটেক যখন নাকি নেই, তার মধ্যে অনেক ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। রিজার্ভেশন বলুন বা কাকে কিভাবে ভর্তি করাতে হবে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যেটা নাকি ধরুন না যেটা হচ্ছে বেসরকারি স্কুলের ক্ষেত্রে, সরকারি স্কুলের ক্ষেত্রে অনেকটাই মানে তার মধ্যে এই অনেক নিয়ম মেনেই চলতে হয়, ঠিক আছে। আর সেকেন্ডলি হয়তো ওই যে সিবিএসইতে যেভাবে মার্কিং করা হয় বা উত্তরটা কিভাবে লিখতে হয়, এই জিনিসটা হয়তো আমাদের ছাত্রদেরকে আমরা সেভাবে হয়তো বলে দিতে পারিনি, বা একটু মিসিং একটা কোথাও একটা লিঙ্ক ছিল। কিন্তু আমাদের রাজ্যে যেটা ইনফ্রাস্ট্রাকচার আছে বা শিক্ষকদের যে গুণগত ব্যাপার আছে, সেগুলো সরকারি স্কুলের শিক্ষকদের থেকে বেসরকারি স্কুলের যে ট্রেডিশনাল যেগুলো নাকি আমাদের সিবিএসই স্কুল, তার যারা শিক্ষকরা আছে তার থেকে আমাদের সরকারি স্কুলের শিক্ষকদের ট্রেনিং নেই বা গুণগত মানে গুণগত দিকটা গুণগতভাবে তারা পিছিয়ে আছে, না পিছিয়ে নেই আমি বলছি না, অনলি পিছিয়ে ততটা নেই আমি আপনাকে বলছি। আচ্ছা, আমার মনে হয় জাস্ট ইট ইজ এ ম্যাটার অফ টাইম, ঠিক আছে। অ্যাক্লেমেটাইজড হয়ে যাবে। আপনি দেখবেন যখনই আমি বলছি না যাদের রেজাল্ট খারাপ হয়েছে নিঃসন্দেহে তাদের পাশেই আছি আমি, ঠিক আছে, তাদের জন্য সত্যিই আমি দুঃখিত, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো, দেখবেন যে আমরা সবসময় বলি অ্যাক্লেমেটাইজেশনের একটা কথা বলি, পরিবেশটার সঙ্গে একটু ধাতস্থ হয়ে যাওয়ার যে সময়টা। আমরা ধাতস্থ হওয়ার প্রশ্নে আমি স্যার আপনার কাছে আসবো, আমি আসবো। আমরা আগে একটু ফলাফলটা এই ধরনের হবার কারণগুলো কি কি সেগুলো দেখিনি, তারপর আমরা এটার মধ্যে হয় একটা কারণ যে শিক্ষক শিক্ষিকারা আপনি বলছেন ধাতস্থ হতে পারেনি, কিভাবে পঠন করাবেন, শুধু শিক্ষকরা না, ছাত্ররা এবং অভিভাবকরা। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তড়িঘড়ি কেন সিবিএসই করা হলো? এটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যায় যখন আপনি এই ধরনের আমরা যখন আলোচনায় আসি। কিন্তু তার আগে আমাদের একটু দেখতে হবে যে আমরা একটু ধাপে ধাপে যদি দেখি যে এই ধরনের ফলাফলটা হবার কারণ কি। কারণ একটা প্রশ্ন অবশ্যই যেটা ভাবছিলাম আমি যে শেষে আপনাদের কাছে করব, কিন্তু শুরুতে আলোচনাটা এমন হয়েছে যে যেটা হয়ে গেছে এবার
যাদের রেজাল্ট বেরিয়ে গেছে আপনি বলছেন আপনি তাদের পাশেই আছেন বা আমরা সবাই তাদের সঙ্গে আছি, কিন্তু যেটা অপূরণীয় ক্ষতি, সুবলবাবু যেটা বলছেন, অপূরণীয় ক্ষতি যাদের হয়ে গেছে, যারা কৃতকার্য হতে পারেনি, প্রায় 8,000 স্টুডেন্ট যারা হয়নি বা যারা আরো একটু ভালো ফলাফলের আশা করেছিল হয়তো সেই ফলাফল করতে পারেনি, তাদের তো কিছু করার নেই, ড্যামেজ কন্ট্রোলের জায়গা নেই। এটা এই জায়গাতে ড্যামেজ কন্ট্রোলের ব্যাপার নেই, কিন্তু ড্যামেজ প্রিভেনশন আমরা কি করে করতে পারি, আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের ড্যামেজ প্রিভেনশন কি করে করা যায়, সে নিয়ে একটু আলোচনা করা দরকার। তার জন্য এমন ফলাফল হওয়ার কারণ কি সেটা একটু বিবেচনা করা দরকার। সুবলবাবু, আমরা একটু পয়েন্ট ওয়াইজ যদি দেখি যে এমন ফলাফল কেন হয়। আচ্ছা, এই ফলাফল কেন, একটা কথা যেটা বলেছেন সঞ্জয় বাবু, যে তাড়াহুড়োটা, যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা তাড়াহুড়ো বলি না, কিন্তু আমি বলছি কি, দেখুন একটা সিস্টেম থেকে যখন নাকি আরেকটা সিস্টেমে কনভার্ট হয় না, সময় দিতে হয় না। তখন যখন ফার্স্ট ফেজে যায় তখন যে কোনো কিছু আপনি দেখবেন যে কোনো টিম যখন নাকি এক দেশ থেকে আরেকটা দেশে যখন নাকি খেলতে যায় বা একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যায়, তো ওই পরিবেশটা, যে সিস্টেমটা অ্যাডাপ্ট করার, যে অ্যাডাপ্টেশনটা একটু স্লো হয়ে যায় অনেক সময়, স্লো এর জন্য হয়তো অনেক সময় একটু খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি ওই কথাটা বলছি, জাস্ট ইট ইজ, আপনি দেখবেন ইন দ্য ডেজ টু কাম 1 or 2 ইয়ার, আমি এই যে সিবিএসসির যে এই যে ধাতস্থ এই যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমাদের ছেলেরা কিরকম শাইন করে, মানে দিস ইজ মাই হাম্বল সাবমিশন। মানে আমি ফিউচারটাকে আমি ত্রিপুরা রাজ্যে যেহেতু আছি, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা করে দেখেছি। শুনুন, আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে যখন প্যাটার্ন চেঞ্জ হয়, +2 থেকে যখন নাকি 10+2 যখন নাকি নতুন এলো, যখন নতুন বিএ কোর্স এলো, প্রথমবার রেজাল্টটা আশানুরূপ হয়নি, একটা ম্যাসাকার হয়েছিল। এটা সব জায়গাতে, এমবিবি ইউনিভার্সিটি যখন নাকি প্রথম স্টার্ট করেছে তার ফার্স্ট ইয়ারের রেজাল্ট আপনি দেখুন, সেটা ভালো হয়নি। ঠিক আছে, এটা হয় অ্যাক্লামেটাইজেশনটা একটু স্লো হয়ে যাওয়ার জন্য বিভিন্ন কারণে। ঠিক আছে, এই জন্য এটা হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, সেটা নিঃসন্দেহে যাদের ক্ষতি হয়েছে তো ক্ষতি হয়েছে, এটাকে তো মানতেই হবে, কিন্তু ইট ইজ নট এ বেসিক্যালি মানে 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 আগামী দিনের জন্য এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার মনে হয়। কারেকশন মেজার্স যদি কোথাও থাকে, গভর্নমেন্ট উইল ডেফিনেটলি টেক। আমরা আসবো স্যার, আমি সেই জায়গাতেই বলছি, সেই জায়গাতে সমস্যাটা কোন জায়গায় হয়েছে, কেন রেজাল্টটা খারাপ হয়েছে সেটা জানার ব্যাপার রয়েছে, সেখানে আমরা সেই জায়গাতেই বলছি। 21 সালে যখন এই বিদ্যাজ্যোতির একটা গাইডলাইন, 15 পাতার একটা গাইডলাইন তৈরি করেছিল, এবং সেখানে বলা হয়েছিল গ্র্যাজুয়ালি এটাকে আস্তে আস্তে সিবিএসসিতে নিয়ে যাওয়া হবে। 22 সালে প্রথম এইগুলিকে বিদ্যাজ্যোতি বলা হলো, এবং 22 সালেই তারা সিবিএসসির সাথে এফিলিয়েশন শুরু করে দেওয়া হলো। গ্র্যাজুয়ালি নিয়ে যাব, যে আমি গভর্নমেন্ট ডকুমেন্টে যেটা বললাম, যে ক্লাস 1-এ যে ছেলেটা হচ্ছে সেই ছেলেটা ইংরেজি মাধ্যমে যাবে, সে আস্তে আস্তে যখন ক্লাস 10-এ যাবে তখন সে সিবিএসসি প্যাটার্নে পড়তে পড়তে তারপরে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে। এখানে কি করা হলো, ক্লাস 9-এ ওঠার পরেই তাকে বলা হলো তুমি এখন আর 8 পর্যন্ত তুমি টিপিএসসিতে পড়ে এসছো, তুমি যেভাবেই পড়ে এসছো এটা বাদ, তোমাকে এখন নতুন ভাবে পড়তে হবে। এবং তার সাথে নিশ্চিতভাবেই যে যারা তাদের সিস্টেমগুলি, যে পার্থক্য তো কিছুটা আছে, আইসিএসসির একটা সিস্টেম আছে, সিবিএসসির একটা সিস্টেম আছে, ত্রিপুরা বোর্ডের একটা সিস্টেম আছে, বিভিন্ন স্টেট বোর্ডের সিস্টেমগুলি প্রত্যেকটা আলাদা আলাদা। একটার থেকে আরেকটা যাওয়ার সময় অ্যাডাপ্টেশনের জন্য আমার কিছুটা সময় তাকে দিতেই হবে, কিন্তু সেই সময়টা আমরা বোধহয় দেইনি। কিন্তু তারপরেও আমরা দেখি যে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু একেবারে আমরা যেটা বলছি যে সব স্কুলেই খারাপ হয়েছে এমন নয়। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে কৈলাসহরের বৈদ্যনাথ স্মৃতি বিদ্যা মন্দির বলে একটা স্কুল আছে, সেখানে 100% পাস করেছে মাধ্যমিকে। আবার একই সাথে ওমপি ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে 0% পাস করেছে, মানে একজনও পাস করতে পারেনি। এই দুটো চিত্রই আছে। বিশেষ করে 12-এর রেজাল্টের ক্ষেত্রে রেজাল্টটা খুব খারাপ হয়েছে প্রচন্ড ভাবে। এখন সেটাই সমস্যা। এবং এই খারাপের মধ্যে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই তথ্যের মধ্যে পাস ফেলের মধ্যে কিন্তু মাঝখানে আরেকটা জিনিস আছে। একটা বিরাট সংখ্যক ছেলে মেয়েদের একটা বা দুটো সাবজেক্টে আটকে দিয়েছে, তাদের ব্যাক পেয়েছে, তারা কম্পার্টমেন্টাল বা এই ধরনের যে পরীক্ষা, সেটা জুলাই মাসে সম্ভবত 15-16 তারিখ থেকে মতো পরীক্ষা শুরু হবে, সেখানে পরীক্ষা দিয়ে তারা তাদের রেজাল্টটা বেটার করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়েরা আছে 0.5 নম্বরের জন্য তার ব্যাক, 1 নম্বরের জন্য ব্যাক। মানে অদ্ভুত বিষয়
যে 0.5 নম্বর, আপনি অনেকদিন শিক্ষকতা করেছেন, নম্বরের ক্ষেত্রে গিয়ে 0.5 ফাইনাল রাউন্ডে গিয়ে এই গ্রেসটা দেওয়া হয়নি, এটা থাকার কথা না, কারণ এটা আচ্ছা। রাউন্ড আপ করার কথা। রাউন্ড আপ করলেই 0.5 যে পিছিয়ে আছে সে কিন্তু বেরিয়ে যেতে পারে, পাশ করে যেতে পারে, যদিও তার রেজাল্ট হয়তো তত আশানুরূপে জাস্ট পাস মার্ক পাবে, কিন্তু ফেলের হিসাবে সে কিন্তু থাকতো না। Okay. এই যে এরকম একটা বিষয়, এই বিষয়গুলিও কিন্তু আমাদের এসে, সুতরাং এই সিস্টেমটার সাথে এবং এর মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক তাল বাহানা, অনেক দিন পরেই কিন্তু ছেলে মেয়েরা জানতে পেরেছে যে এই বছর এবং আগামী বছর তারা বাংলা মাধ্যমে পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা। যেটা বলছিলেন যে এর পরের বছর থেকে 26 থেকে ইংরেজিতে দিতে হবে, এটা অনেক দিন পরে জেনেছেন। এবং এই যে জানার পরে খাতা দেখার সময় যে বিষয়টা হয়েছে, আমাদের রাজ্যে যারা বিদ্যাজ্যোতি স্কুল বা সিবিএসসি স্কুলে আছে তারা ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো সেন্টার হয়েছে, তারা খাতা দেখেছে, ইভ্যালুয়েশন করেছে, এবং এই খাতাগুলি হচ্ছে ত্রিপুরার বাইরের রাজ্যের কোনো খাতা। ত্রিপুরার খাতাগুলিকে বাইরের রাজ্যে পাঠাতে হবে। এবার বাংলা মাধ্যমের খাতা দেখার জন্য সিবিএসসির যে টিচাররা, শিলচরের সাথে যোগাযোগ করা হয়েছে, নর্থ বেঙ্গলের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু ওরা কেউই দেখতে রাজি হয়নি। এবার এই দেখার ক্ষেত্রে যারা দেখেছেন, ইভ্যালুয়েট করেছেন বা যেখানেই করা হয়েছে, তার মধ্যেও কোনো সমস্যা থাকতে পারে, কারণ তা না হলে 1 নম্বর 2 নম্বর এর জন্য আটকে যায় একাধিক ছাত্র। এটা কিন্তু খাতা আলটিমেটলি দেখেছে কারা? তাহলে খাতা নিশ্চয়ই টিচাররাই দেখেছে, সিবিএসসি টিচাররাই দেখেছে, অন্য কেউ দেখার কোনো সুযোগ নেই। রাজ্যের না রাজ্যের বাইরে? রাজ্যের শিক্ষকরা সিবিএসসি নিয়ম অনুযায়ী রাজ্যের শিক্ষকদের খাতা দেখতে পারে না। এমনকি ত্রিপুরা বোর্ডের খাতাও ওয়েস্ট ডিস্ট্রিক্টের কোনো টিচার ওয়েস্ট ডিস্ট্রিক্টের খাতা দেখতে পারে না। এটা দেখা, আপনার কথাতে সবাইবাবু যে আমরা যে ব্যাপারগুলো বুঝতে পারছি যে একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, তো একটা মূল কারণ, এই ফলাফলটা হওয়ার কারণ, মূল কারণ হচ্ছে অ্যাডাপ্টেশন, যে টিবিএসসি থেকে সিবিএসসি তে যেতে গিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক সবাই মিলে যে বা অভিভাবক সবার যে একটা অ্যাডাপ্টেশনের প্রয়োজন হয়, সেই প্যাটার্নটা গ্রহণ করতে গিয়ে তাদের সমস্যা হয়েছে। 1, 2 বলছেন মিডিয়ামের ব্যাপারটা, আপনি যেটা শুরুতে বলছিলেন যে গ্র্যাজুয়ালি যদি সিবিএসসি করা হতো তাহলে ক্লাস 1 থেকে সেখানে করা যেত, এবং তারপর এটা অ্যাডাপ্টেশনের জায়গাতে থেকে আপনি বললেন হঠাৎ করে কিছুদিন আগেই জানতে পেরেছে যে বাংলাতে পরীক্ষা দিতে পারবে, সেটাও একটা বিষয়। ওকে, আরেকটা হচ্ছে যে মানে অল্প নাম্বারের জন্য বা 0.5 নাম্বারের জন্য মানে সেখানে দেওয়া হয়নি এবং সেখানে মানে পাস করায়নি, আটকে গেছে, এবং খাতা কারা দেখেছে সেটা নিয়ে একটা আপনারা প্রশ্ন তুলছেন। এছাড়া আর কি কারণে এই ধরনের ফলাফল হয়েছে শুনি স্যার? দেখুন, 1 নম্বর হলো যারা খাতা দেখেছেন তারা প্যারামিটার অনুযায়ী খাতা দেখেছেন। এখন যদি 0.5 দেওয়ার ক্ষমতা যদি শিক্ষকের কাছে থাকতো বা রাউন্ড আপের যে সিস্টেমটা, আই এম নট টোটালি অ্যাওয়্যার, তো সবার কাছেই তো একটা ইনস্ট্রাকশন থাকে, যিনি খাতা দেখছেন তার উপর স্ক্রুটিনাইজার আছে, তারপর হেড এক্সামিনার আছে, তারপর ধরুন না একটা বোর্ড আবার বসে রেজাল্টটা দেখে, তো এভরিওয়্যার দেয়ার ইজ এ সিস্টেম। ঠিক আছে, এখানে যখন নাকি খাতাগুলো যখন রেজাল্ট যখন নাকি ইভ্যালুয়েশন করা হয় তখন দেখা হয় না যেগুলো ত্রিপুরার খাতা কোনগুলো অন্ধ্রপ্রদেশের খাতা, কোনগুলি ওয়েস্ট বেঙ্গলের খাতা, যখন নাকি ওনারা যখন নাকি হেড এক্সামিনার বা অন্যরা যখন নাকি রেজাল্টটা নিয়ে বসেন, ওদের কাছে যে প্যারামিটারটা থাকে, যেমন 60 বাউন্ডারি লাইন, ওভার বাউন্ডারি লাইনের কথা বলি আমরা, ঠিক আছে, ওই লাইনটা পার হলেই আপনি 6, লাইনটা যদি পার না হতে পারেন তাহলে আপনি আটকে গেলেন, সেটা আপনি 0.01ই হোক আর 0.009ই হোক, ঠিক আছে, আপনি আটকে গেলেন, তো ওই সীমানা না পার হতে পারলে। আর খাতা যারা দেখেছেন ওরা তো সিবিএসসির একটা নিজস্ব একটা একটা সিস্টেম আছে, একটা এলিজিবিলিটি আছে, কারা খাতা দেখতে পারবেন, কারা এক্সামিনার হওয়ার জন্য যোগ্য, কারা স্ক্রুটিনাইজার হওয়ার জন্য যোগ্য, কারা হেড এক্সামিনার হওয়ার জন্য, ওটা ওই সিস্টেমই আসছে। সুতরাং আই হ্যাভ ফুল ফেইথ অন দিস সিস্টেম। না, এই সিস্টেমটার মধ্যেও কিন্তু আচ্ছা, এখন খাতা দেখার ব্যাপারে দেখুন, খাতা দেখার ব্যাপারে মাঝখানে স্ক্রুটিনাইজার, হেড এক্সামিনার রাখা হয় কারণ কি? কারণ মাঝে মাঝে দেখা যায় যে খাতাটা যখন নাকি ইভ্যালুয়েশন করা হয়, মিস্টার এক্স এর সঙ্গে ওয়াই এর একটু ডেভিয়েশন হয়, কারণ এটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট হয়। আমি যাকে 5 দিচ্ছি হয়তো আপনি কাউকে 6 দিচ্ছেন। এখন 10টা প্রশ্ন যদি 6 করে হয় তাহলে মানে 1 করে যদি 10টা নাম্বারের ভেরিয়েশন চলে আসছে, তো সেই ক্ষেত্রে স্ক্রুটিনাইজার হয়তো দেখেন, হেড এক্সামিনার কত পার্সেন্টেজ খাতা দেখবার কথা, ওনারা দেখে এটা বুঝতে পারেন যে খাতাগুলো এটা পেরিটি করার চেষ্টা করেন, সুতরাং সিস্টেম ইজ দেয়ার টু কারেক্ট। তো এখন ব্যাপার হলো এত সংখ্যক খাতার সবগুলোই যে
সমভাবে যে ইভ্যালুয়েশন হচ্ছে সেটা কিন্তু বলাটা ঠিক নয়। মাঝে মাঝে 19, 20 বা 18, 20 হয়, এটাকে মেনে নিয়েই আমরা চলছি। তো এইগুলোকে আমি তত কিছু বলছি না। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হলো যে এই অ্যাডাপ্টেশনটা একটা বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে। আর হয়তো কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু স্কুলে যেগুলো আছে আমার মনে হয় যে আপনি ওই ভগ্নী নিবেদিতার কথা বলছিলেন, ভালো রেজাল্ট করেছে, ওমপিতে খারাপ রেজাল্ট করেছে। আপনি যে ওমপি স্কুলটা ছিল সেটার বিগত টিপিএসসি-তে কিরকম রেজাল্ট ছিল তার হিস্ট্রিটাও মিলিয়ে দেখা দরকার। আমাদের 2023 সালের এই স্কুলগুলোর কি রেজাল্ট হয়েছে সেগুলো আমাদের খতিয়ে দেখে তারপর আমরা বুঝতে পারবো যে কম্পারিজনটা করলে কম্পারিজনটা করলে আপনি বুঝতে পারবেন কেন ফেল করেছে। আমাদের এখানে যে আমরা যে অনেক সময় বলি, এটা আই এম নট মানে অফিসিয়ালি এটা বলছি না, মানে এটা বললেও খারাপ লাগে অনেক সময় গ্রেসের কথা বলা হয়। আমরা অনেক সময় বলি যে গ্রেসটা দিয়ে দেওয়ার জন্য, ওইখানে হয়তো বলছে 0.5-এর জন্য আটকে গেছে। হয়তো ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হয়তো হলো যদি পার্সেন্টেজটা আর একটু বাড়তো হতো আরো 2 পয়েন্ট হয়তো বেশি এভারেজ গ্রেস দিয়ে দিত, ওইখানে হয়তো এবার গ্রেসটা ছিল না। সুতরাং ত্রিপুরা রাজ্যে টিবিএসসি-তে কিভাবে ইভ্যালুয়েশন হয়েছে, সিবিএসসির ইভ্যালুয়েশনের মধ্যে একটা সিস্টেম একটা ডিফারেন্স আছে, থাকতে পারে, ঠিক আছে। এবং যে স্কুলগুলোর রেজাল্ট খারাপ হয়েছে ওই স্কুলগুলোর আপনি রেজাল্টটা দেখবেন। আমার না দেখে আমি আমার টিবিএসসি-তে ওই স্কুলের রেজাল্টগুলো কিরকম ছিল, কয়টা ফার্স্ট ডিভিশন ছিল, কয়টা সেকেন্ড ডিভিশন ছিল, কয়জন থার্ড ডিভিশন পেয়েছিল, এই সব কিছু মিলিয়ে যদি আমি একটা এভারেজ যদি বিগত 5 বছরের ট্রেন্ড নিই তাহলে আমি বুঝতে পারবো যে ওই স্কুলের রেজাল্টটা কিরকম খারাপ হয়েছিল, সেই স্কুলের শিক্ষক ছিল কিনা, যে পরিমাণে শিক্ষক থাকার কথা শিক্ষক ছিল কিনা, ঠিক আছে, এবং অন্যান্য ফ্যাক্টরগুলো মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমার মনে হয় না যারা এই যে বিদ্যাজ্যোতি স্কিম ইজ বেসিক্যালি এ ভেরি নোবেল স্কিম, আমি পার্সোনালি মনে করি। কারণ ইট ওয়াজ বেসিক্যালি অনেকেরই মনে হতে পারে 2000 ওই যে উনি বলছিলেন ডিসেম্বরের 21-এর পরে হয়তো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়েছে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত না আমার মনে হয়, কারণ কি এনইপি অলরেডি ওয়াজ অন দ্য ভার্জ অফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে। সুতরাং এনইপি যেহেতু ইন্ট্রোডাকশন হচ্ছে, সুতরাং এনইপির স্টাইলে বিদ্যাজ্যোতিটাকে কতটা টেইলার মেড করে দেওয়া যায়, এনইপিতে যে সমস্ত কথা বলা হচ্ছে সেইভাবে মাল্টি ডাইমেনশনাল স্কুলের কথা বলা হচ্ছে, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। সুতরাং এগুলোকে মাথায় রেখে বিদ্যাজ্যোতিটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর মাঝখান থেকে যদি গ্রাজুয়ালি যদি আমি আপলিফট করতে যান, আজকে যদি 2025 সালে 24 সালে যদি যে ছেলেটা 1-এ পড়ছে সে যদি মানে 10-এ উঠে যদি পরীক্ষা দেয় তাহলে ইট উইল বি 234 বা 233। ইট উইল টেক 9 years লং টাইম টু বেসিক্যালি গেট অ্যাক্লিমেটাইজ। সুতরাং আমাদের ছেলেমেয়েরা এই মাঝখানে যারা নাকি 2 থেকে যারা 9 পর্যন্ত বা 10 পর্যন্ত আছে ওনারা অনেক পিছিয়ে যাবে। ইট বিকামস এ ভেরি জেস্টেশন পিরিয়ডটা অনেক লম্বা হয়ে যায়। কেন পাচ্ছি না, তাই যারা 9-এ ছিল তাদেরকে 2 বছরের সময় দিয়ে ওদেরকে বেঁধে দেওয়া হয়েছে। আই ডু নট বেসিক্যালি আই এম নট ডেফিনেটলি আই এম নট ডিসএগ্রি। এই 2 বছর কি যথেষ্ট হলো কিনা সেটা এখন প্রশ্ন দাঁড়িয়ে কিছু বলছিলেন যেগুলির সাথে আমি কিছু, উনি হয়তো সরাসরি স্কুলের সাথে যুক্ত না হওয়াতে কিছু সমস্যা আছে। আমি সমস্ত স্কুলের আমার কাছে 30-40টা স্কুলের তথ্য আমি নিয়ে এসেছি। আমি সবগুলি নিয়ে বলছি না। যেমন ধরুন শিশু বিহার স্কুলে গত দশকের পর দশক ধরে রেজাল্টের পার্সেন্টেজ হচ্ছে 95 to 100, 5%। ওকে। তুলসীমতির পার্সেন্টেজ এরকমই, তারা 96 হবে না 97 হবে, এটা হচ্ছে তাদের বিবেচনার বিষয়। উমাকান্ত একই রকম, কিন্তু এদের রেজাল্ট এবার 50%। তাহলে এই জায়গাটাতে সমস্যা হয়ে যাচ্ছে। মানে 50% পাস করেছে আপনি বলছেন শিশু বিহার তুলসীমতিতে? না এরকম না, আমার মনে শিশু বিহারে 261 জন পরীক্ষা দিয়েছিল, 231 জন পাস। না এটা বলছি মানে আমি আপনাকে বলছি আমি শিশু তুলসীমতি স্কুলে 87 এবং মাধ্যমিকে 82%। তার মানে আপনি 50% বলছেন যে সেটা 10% 15% ভেরিয়েশন হতে পারে, আমি যেটা বলছি না। এই বলছি যে মানে দেখুন 219 জন পরীক্ষা দিয়েছে, 192 জন পাস। আমরা একটা কথা আপনি বললেন শিশু বিহারে 50%টা কোন কিসের 50% বলছেন? মানে শিশু বিহার 50% না স্যার, শিশু বিহার স্কুলে পরীক্ষা দিয়েছে 261 জন, উচ্চ মাধ্যমিকে 231 জন পাস করেছে, ঠিক আছে। এটা প্রতিবাদী কলমে যে রিপোর্টটা বেরিয়েছে সেই অনুযায়ী
নিশ্চয়ই এই তথ্যটা ওনারা ভুল দেবেন না। তুলসীবতী বালিকা না, ঠিক বিদ্যালয়ে আছে, তথ্য ওনার কাছে আছে, উনিও বলছেন একই তথ্যই বলছেন। 219 জন পরীক্ষা দিয়েছে, 192 জন পাস করছে, 27 জন ফেল, প্রায় ধরেন 90%-এর কাছাকাছি। ঠিক আছে, সুতরাং ওই উনার যেটা 96% ছিল এটা তো এখানে এসে 90 হয়েছে বা 85 হয়েছে, কিন্তু 96 to 86% মাঝে মাঝে কখনো কখনো এটা হতে পারে। ইট ইজ 86 নট এ বেসিক্যালি থ্রেটেনিং অর অ্যালার্মিং না, তবে যারা ফেল করেছে বা যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য সহমর্মী। ঠিক আছে, এটা হয়তো এটাকে পোস্টমর্টম অ্যানালাইসিস নিশ্চয়ই দপ্তর করা উচিত। যারা শিক্ষক আমাদের আছেন বা শিক্ষক সংগঠনগুলো আছে তারা নিশ্চয়ই আলোচনা করবেন, করে স্কুলেরও কি ভূমিকা ছিল, স্কুলের কি ভূমিকা ছিল, এক্সামিনেশন গুলো কেমন ভাবে নেওয়া হচ্ছে সেগুলো আসবো, কিন্তু স্যার যেটা বলছিলেন আপনি আগে সেটা শেষ করে নিন। এরকম যে এই সমস্ত স্কুলগুলিতে যে রেজাল্ট, সেই রেজাল্ট ট্রেডিশনালি যারা 10%-এর কাছাকাছি রেজাল্ট, তাদের মধ্যে বহু স্কুল 50%-50%-এর কম রেজাল্ট করেছে। আচ্ছা, এবং শিশু বিহারের কাছে এই 90-র নিচে নামা মানেই তাদের রেজাল্ট খারাপ, তারা এটা বিশ্বাস করে। উমাকান্ত একাডেমিতে মাধ্যমিকে 50.42% পাস করে। আচ্ছা, শিশু বিহারের মতো স্কুল আমরা যদি শিশু বিহার যেহেতু উদাহরণ আসছে, সবল স্যার, শিশু বিহারের মতো স্কুলের কাছে কিসের অভাব আছে? শিশু বিহারের প্যাটার্নটা চেঞ্জ হতে এরকম হয়েছে না? শিশু বিহার স্কুলে কিন্তু মিডিয়াম নিয়ে তাদের কোনো সমস্যা নেই। একদম, আমি সেটাই জানতে চাইছিলাম, কারণ ইংলিশ মিডিয়াম স্কুল যে ওই 27-28টা ইংলিশ মিডিয়াম ছিল, তাদের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা কম। তাহলে তাদের এই প্যাটার্ন চেঞ্জে কি এই ধরনের সমস্যা হয়ে গেল? তো একটা সমস্যা আছে। আর কিসের সমস্যা হয়েছে এই বিষয়গুলো? কারণ শিক্ষকদের দক্ষতা বা শিক্ষকদের যে বাংলা মিডিয়ামে পড়ানো, ইংলিশ মিডিয়ামে পড়ানোর একটা আমি আস্তে আস্তে আছি, এটা তো একটা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে খাতা দেখার বিষয় নিয়ে আপনারা, আমি কোনো টিচারের নাম বলবো না, কিচ্ছু বলবো না, যিনি গত 10 বছর ধরে প্রাইমারি সেকশনে 1 to 5-এ পড়াচ্ছেন, তিনি মাধ্যমিকের খাতা দেখছেন সিবিএসসি। এবারে কি করে দেখেন? আচ্ছা, একজন গ্রাজুয়েট টিচার, তিনি 12-এর খাতার ওই হেড এক্সামিনারের নিচে অ্যাসিস্ট্যান্ট এক্সামিনার না কি ধরনের একটা নাম, মানে আমরা ত্রিপুরা বোর্ডে যেটা স্কুটিনাইজার বলা হয়, তারা একটা নতুন নাম দিয়েছে, সেটা কাজ করছেন। হায়ার সেকেন্ডারির যে খাতা দেখা, সেখানে একজন গ্রাজুয়েট টিচার হিসেবে অ্যাপয়েন্টেড। তাহলে এখানে এই যে সিলেকশন, এবং এই সিলেকশনটার ক্ষেত্রে হয়তো বা মেকানিক্যালি হয়েছে, কারণ কম্পিউটারাইজ করেছে, তাদের বলা হয়েছে যে তুমি গ্রাজুয়েট হলে তুমি কি কি সাবজেক্ট পড়াও, তোমাকে 2টো সাবজেক্টের কথা বলতে হবে। এবং দেখা গেছে যে এডুকেশন বলে সাবজেক্ট সিবিএসসিতে নেই। এডুকেশনের যিনি টিচার, উনি হয়তো বলেছেন বাংলা পড়াই এবং সাইকোলজি পড়াই, ওনার হয়তো 5 সাবজেক্টে বা এরকম কিছু ছিল। এবার দেখা গেছে এই ধরনের টিচারদেরও সাইকোলজির প্র্যাকটিক্যাল নিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সমস্যাগুলো হয়েছে। উনি খাতা দেখছেন বাংলার, তো শিক্ষা বিজ্ঞানের ছাত্রকে যদি বাংলার খাতা দেখো, এই ধরনের সমস্যাগুলি ছিল। তবে এই সমস্যাগুলি তো আমি বলছি ত্রিপুরার ছেলেদের ক্ষতি হওয়ার কথা নয়। এবার অন্য রাজ্যের কোথায় খাতা দেখিয়েছে বা কি করেছে সেটা তো জানার কোনো সুযোগ নেই। এই জায়গাটাতে একটা সমস্যা থাকে। এই ফলাফল খারাপ হওয়ার পেছনে খাতা দেখার একটা বিরাট বড় মানে একটা ভূমিকা আছে, নিশ্চিতভাবেই থাকতে পারে। কারণ ওই যে 1 নম্বর 2 নম্বরের বিষয়টা, এখানে যারা খাতা দেখেছেন তাদের হয়তো বা অলিখিত ভাবে ইনস্ট্রাকশন ছিল, এখন মাস্টারমশাইরা বলবেন না কেউ প্রকাশ্যে, তারা এই জায়গাটাকে দেখেছেন। মানে আপনি বলছেন তারা গ্রেজ দিয়ে দিয়েছে, মানে আমাদের রাজ্যে যারা খাতা দেখেছেন টিচাররা, ওনারা গ্রেজ দিয়েছেন, বাইরের রাজ্যে যারা গ্রেজ দেননি তার জন্য এই 0.5-এ আটকে গেছে। চলো, এগুলো সবগুলো মানে অনুমান করছি, কিন্তু মূল বিষয়টা আমরা যদি একটু দেখতে চাই যে 2000 গত বছর টিবিএসসি তে পরীক্ষা দিয়েছে, এবছর সিবিএসসি তে পরীক্ষা দিয়েছে। ভেরি গুড। যারা বাংলা মিডিয়ামে ছিল ওরা বাংলা মিডিয়ামেই পরীক্ষা দিয়েছে, শুধু প্যাটার্নটা আলাদা হয়েছে। এখন কথা হচ্ছে সেখানে শিক্ষকদের দক্ষতা নিয়ে প্রশ্ন না, যে শিক্ষকদের দক্ষতার আগে সিবিএসসি এবং ত্রিপুরা বোর্ডের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। আপনারা দেখবেন সিবিএসসি বইগুলি আমাদের রাজ্যে আমরা নিয়েছি। সায়েন্সের ক্ষেত্রে ধরুন কেমিস্ট্রি বলা হচ্ছে, বইগুলি কিভাবে লেখা হয়েছে, বলা হচ্ছে এই কেমিক্যালসটা নাও, এই কেমিক্যালসটা নাও, তোমরা মেশাও, দেখো কি হয়। বইয়ে এতটুকুই লেখা।
আচ্ছা। এবার এরপরে প্রশ্ন পরীক্ষায় আসে, এটার কি রং পাল্টায়, সাদা থেকে লাল হয়ে যায় বা লাল থেকে নীল হয়ে যায়, এরকম রং পাল্টা কেমিক্যাল রিয়েকশন এগুলি হয়। বাচ্চাদের এটাই প্রশ্ন করা হয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে কটা স্কুলে এই কেমিক্যালগুলি মিশিয়ে দেখানোর পরিকাঠামো আছে? আপনি বলছেন প্র্যাকটিক্যাল ক্লাস করার পরিকাঠামো নেই? নেই তো, অধিকাংশ স্কুলেই নেই। ওকে, তাহলে এখানে এখানে এই এখানে ধরনের আসছে সমস্যাগুলি আছে। এখানে আসছে প্রশ্ন। এইবার যে এই কারণের মধ্যে একটা কারণ আপনি বললেন যে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, পরিকাঠামোগত যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলে, যে যে বিষয়গুলি দেওয়া হয়েছে তার অধিকাংশই সেগুলি প্রোভাইড হয়নি। তাহলে এখানে এখানে এই প্রশ্নটাই ছিল যে আমার, যে বিগত 1 বছরে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পরিকাঠামোগত এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন হয়েছে? সঞ্জয় স্যার, কি কি ধরনের পরিবর্তন হয়েছে যেটা ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীরা লাভবান হয়েছে আমরা বলতে পারি? অ্যাডাপ্ট করতে পারেনি হয়তো, সেটা আলাদা ব্যাপার। না, দেখুন, এক নম্বর ব্যাপার হলো ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে কথাটা বলা হয়েছে, আমরা বাচ্চাদেরকে যে নাকি স্পুন ফেড করিয়েছি, এরকম হবে না। ওকে, স্পুন ফেড হবে, ঠিক আছে। উনি যে বললেন যে তুমি দুটো মিশাও, দেখো কি রংটা হচ্ছে, এটা হলো যে তোমাকে তোমাকে তোমার মনের মধ্যে একটা এনকোয়ারি একটা ডেভেলপ করাতে হবে, ঠিক আছে। এখানে প্লে বেসড, আপনার ইন্টিগ্রেশন, আপনার ডিসকাভারিজ, ঠিক আছে, আপনাকে এগুলোকে আপনার মধ্যে মনে যেন এনকোয়ারি ডেভেলপ করাতে পারি, এরকম আপনাকে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আমি যে এনসিইআরটি সিলেবাস, যেটা নাকি সিবিএসই সিলেবাস বই, ছোট, এটা বলছে কিন্তু লাইট, বাট ইট ইজ টাইট। শব্দগুলো দেখুন, ঠিক আছে। আপনাকে মানে ওই জায়গায় গিয়ে আপনাকে পড়াতে হবে এবং দেখতে হবে। আমাদের ওই যে যেটা উনি বলছিলেন, আমরা হয়তো ওই রকম ভাবে লেকচার দিতে গিয়ে আমরা কিন্তু সেইভাবে কিন্তু অভ্যস্ত হইনি, ঠিক আছে। দিস মে বি ওয়ান অফ দ্য রিজন, ঠিক আছে, দিস মে বি ওয়ান অফ দ্য রিজন। তো আপনাকে হয়তো মানে প্রশ্নটা কিরকম, যে বড় বড় যে সমস্ত এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে আপনাকে কিন্তু উত্তরটা আপনি জানবেন, উত্তরটা এক, কিন্তু প্রশ্ন তো হবে 10টা, ঠিক আছে। একটা মানে তার মানে কি, টিচারদেরকে এখন আরো অনেক বেশি মননশীল এবং মানে চিন্তা করতে হবে, ছেলেদের মনে যাতে কোশ্চেন ডেভেলপ করতে পারে এরকম ভাবে থ্রো করতে হবে, ঠিক আছে। আমি বইটা নিয়ে আসলাম, একটা নোট নিয়ে আসলাম, লেকচার দিয়ে দিলাম, ডেলিভারি, লিখে নাও নোটটা, এরকম না কিন্তু, এই সিস্টেম তো নাই, ঠিক আছে। সুতরাং ওই সিস্টেমে আমাদেরকে ছাত্রদেরকে ডেভেলপ করাতে হবে, এবং সেখানে ওই যে প্রাইভেট টিউশনের যাতে এটা কমে যায়, ঠিক আছে, ছেলে মেয়েদের মধ্যে যেন এটা বাড়ে, ঠিক আছে, এদিকেই কিন্তু শিক্ষা ব্যবস্থা যাচ্ছে। এখন আমাদের যে অনেক শিক্ষক আছেন, প্রাইভেট টিউশন, এই গাইডলাইনে বলা হয়েছে দিস স্কুল মাস্ট বি নো টিউশন স্কুল। আচ্ছা, ঠিক আছে, স্কুলের পরে 1 ঘন্টা ক্লাস করা হবে, এগুলো গাইডলাইনে 72টা গাইডলাইনের মধ্যে অনেক কিছু ছিল। না, নো টিউশন স্কুল, এবং যে হোম টাস্ক দেওয়া হবে সেটা তাকে যেন কেউ সাহায্য না করে, সেই যাতে বাচ্চা যাতে নিজে করতে পারে। কিন্তু মজা হচ্ছে কি, আমাদের দেশে আসার বলে একটা রিপোর্ট বেরোয়, যে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশনাল রিপোর্ট, তাতে বলা হচ্ছে সবচেয়ে বেশি যেখানে টিউশনই নেয় ছেলে মেয়েরা, সেই রাজ্যগুলির মধ্যে একটা হচ্ছে ত্রিপুরা, দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, এবং আমাদের অভিজ্ঞতা যেটা, যে বিদ্যাজ্যোতি এবং এই হওয়ার পরে এখানের অলমোস্ট প্রায় 90 থেকে 100% ছেলেমেয়েরাই টিউশন নির্ভর হয়ে যাচ্ছে। এবং টিউশন নির্ভর হলে যেটা হচ্ছে, যেটা বলছেন, যে ওই যে কি রং হয়, এটা নোট বইয়ে উত্তর পেয়ে যায়, উত্তরটা নোট বইয়ে থাকে যে এটা নীল হবে, এটা হলুদ হবে। তো আমি যদি ওই নোট বই থেকে মুখস্থ করি, এবার প্রশ্নটা যখন আসবে, একটা যদি ভেরিয়েশন হয়, একেবারে কপি বুক পেস্ট হলে আমি উত্তর লিখতে পারবো, নাইলে লিখতে পারবো না। আর এটা করার জন্য আমার স্কুলগুলিতে যেটা থাকতে হবে, আমার যে টিচার রেশিও, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যদি হাতে কলমে সেটা মেশানোর জন্য দেই, সেই যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিগুলি আমাদের এখানে নেই। বলা হচ্ছে সাফিসিয়েন্ট রুম করে দেব, একটা শিফটে স্কুল হবে, যদি কোনো স্কুল বিশেষ কারণে ডাবল শিফট হয়, সেটা যদি 5 বছর ডাবল শিফট হয়, তাকে বিদ্যাজ্যোতি থেকে বের করে নিয়ে আসবো। এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তার সাফিসিয়েন্ট ল্যাব থাকবে, টিঙ্কারিং ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ল্যাব থাকবে। আসলে কোনোটাই সেভাবে
হয়নি। Okay, কিন্তু এখন- এটা করা যেতে পারতো, হুম। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট থেকে 1000 টাকা নিয়ে হুম। সবগুলি স্কুলে বিশাল বিশাল ফান্ড হয়েছে, হুম। কিন্তু এই ফান্ডের কন্ট্রোল হচ্ছে স্কুলের এইচএম এবং এসডিএম, হুম। সেই কনসার্নিং সাব ডিভিশনে। কিভাবে সেই ফান্ডটা খরচ হবে হুম। সেটা এখনো সুস্পষ্ট কোনো গাইডলাইন নেই। সুতরাং ওই যে টাকাটা থেকে আমি স্কুলের জন্য একটা কেমিক্যালসগুলি কিনে আনবো, কোনো বল কিনে আনবো, কিছু কিনে আনবো, এই বিষয়গুলি কিন্তু সুস্পষ্ট গাইডলাইন এখন নেই। সুতরাং এইগুলি আটকাচ্ছে। না, এবং তাহলে তার এখানে- চাইতে বড় হচ্ছে না, এখানে একটা প্রশ্ন হচ্ছে। টিচার কিন্তু হ্যাঁ, সোনাবাবু, teacher স্কুলের shortage। টাকা দিয়ে ল্যাবের ব্যবস্থা করা হলো না, এটা একটা হতে পারে, ঠিক আছে, ল্যাবের ব্যবস্থা করা হলে হয়তো প্র্যাকটিক্যাল করতে পারতো, তারা আরো সুবিধা পেত। এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা বাদ দিয়ে যে স্কুলে পড়াশোনা হচ্ছিল, ট্র্যাডিশনালি যে স্কুলে পড়াশোনা হচ্ছিল এবং শুধু টিবিএসসি তে একটা আলাদা বোর্ড ছিল, সেখানে মিডিয়ামটাও আমরা একই ধরে নিলাম, কারণ বাংলা মিডিয়ামই এবারও বাংলা মিডিয়ামই পরীক্ষা দিয়েছে। এখন সেই ক্ষেত্রে এই ধরনের রেজাল্টের হেরফের যদি আমরা খুব বেশি ডিফারেন্সিয়েট না দেখি, কম্পারিজন আমরা করতে পারিনি, সম্পূর্ণ তথ্য বেরিয়ে এলেই আমরা কম্পারিজন করতে পারবো 2023 সালের সাথে। এখন যেটা বলা হচ্ছে যে, এবং এটা আলোচনা সমালোচনা চলছে যে বিদ্যাস্কুতি স্কুলে খারাপ রেজাল্ট হয়েছে। এখন সেটা, এই খারাপ রেজাল্টটা কম্পেয়ার না করে আমরা কিভাবে দেখতে পারি যে কি কি কারণে হয়েছে? আপনারা যেটা বলেন অ্যাডাপ্টেশন একটা কারণ, শিক্ষা স্বল্পতা, শিক্ষা। আরেকটা বড় কারণ আমি আপনাকে বলছি, দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টুডেন্টস দীর্ঘদিন যাবত, দেখুন অনেক দিন তো আমাদের এখানে পরীক্ষার সিস্টেম খুব বেশি ছিল না, ঠিক আছে, তো ক্লাস 8 অবধি বোধহয় এমনিতেই বোধহয় দীর্ঘদিন বোধহয় পাস হয়ে যেত, ঠিক আছে, একটা যে ক্লাস 8 এ ব্যারিয়ারটা এখন আছে, আর এখন আছে, ঠিক আছে, ক্লাস 8 এ ব্যারিয়ার সব সময় ছিল। আচ্ছা, ক্লাস 8 এ পাস করতে হতো, আগে তার নিচে আর কি, নিচে এখন 5 ও পাস করতে হয়, ক্লাস 8 ও পাস করতে হয়। তো এখন এটা যে No detentionটা নেই। নো ডিটেনশনটা না থাকলেও কিন্তু যেটা যে কোয়ালিটি অফ স্টুডেন্টস নিয়ে একটা অ্যাসেসমেন্ট হয়েছিল, তো দেখা গিয়েছিল যে ক্লাস 7 এ পড়ে যে ছাত্র আছে সে ক্লাস 2 এর একটা টেক্সট পড়তে পারছে না, তো সে ভাগ করতে পারছে না, যোগ করতে পারছে না, ঠিক আছে, এটা প্রতি বছরই তারা করে, ঠিক আছে, সার্ভেটা করে, ঠিক আছে, মানে সেটা তো এখন যেহেতু হ্যাঁ তারা লার্নিং আউটকামের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে যেটা বলছে যে লার্নিং আউটকামে ত্রিপুরা পিছিয়ে আছে। আসলে তথ্য যেটা বলছে, লার্নিং আউটকামে ত্রিপুরা আছে ভারতবর্ষের মাঝামাঝি জায়গায়, না একেবারে উপর দিকে না নিচের দিকে। ধরুন মিজোরাম, কেরালা, তাদের লার্নিং আউটকাম খুব ভালো, আবার কোনো আছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তাদের লার্নিং আউটকাম ত্রিপুরার থেকে অনেক নিচে। এখানে বলা হচ্ছে যে কত পার্সেন্ট ছেলে মেয়েরা, তথ্যগুলি আমি যেহেতু আমি বলছি ওই ছাত্ররা তো এবার যার মধ্যে একটা পোর্শন ছাত্র তো টিবিএসসি থেকে, ওরা এতদিন টিবিএসসি এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, এবার ওরা সিবিএসই তে গিয়েছে, ঠিক আছে, টিবিএসসি থেকে ওরা ভালো রেজাল্ট করতে, ভালো রেজাল্ট না করুক পাস তো করতো, ঠিক আছে। এইবার যেহেতু সিবিএসই, উনি যেটা বলছেন যে 0.5 ব্যারিয়ারের জন্য আটকে দিচ্ছে, এটা হলো টিবিএসসি হলো এটা পেরিয়ে যেত, ওইখানে তো এটা ব্যারিয়ারটা হয়তো বাউন্ডারি লাইনের কথা যেটা বলছিলাম, 60 মিটারের বাউন্ডারি লাইন হয়, আবার 75 মিটারের বাউন্ডারি লাইন হয়, 75 মিটারের বাউন্ডারি লাইন হলে আপনি ধরা পড়বেন, ঠিক আছে, সেম সিস্টেম হচ্ছে কিনা। দিস নিডস টু বেসিক্যালি ওই যে লার্নিং আউটকাম, এটা বড় ব্যাপার না। এখানে বিদ্যাজ্যোতি নিয়ে আরেকটা জিনিস বলা হচ্ছে, আর আমাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখন 24-এ, 20, 21, 22-এ ত্রিপুরা নয় শুধু সারা ভারতবর্ষেরই স্কুল এডুকেশন প্রচন্ড ভাবে হ্যাম্পার্ড হয়েছে। এটাকে এরা এই ছেলে মেয়েগুলি একটা ব্যাপার। আর বিদ্যাজ্যোতি কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে শুধুমাত্র ত্রিপুরাতেই চালু হয়েছে। যদি এটা সাকসেস হয় তাহলে হয়তো অন্য রাজ্যে চালু হবে, কিন্তু প্রথমবারে এই যে বিষয়টা, এটা কি ইম্প্যাক্ট আনবে, এটা সারা ভারতবর্ষে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, প্রথম স্টেপে দিল 100টা পাইলট স্কিম, যদি হয় পাইলট স্কিম করলে আরো ছোট করা উচিত ছিল। আমি একদিন বলছিলাম একজনকে, ঠিক আছে, হ্যাঁ বিদ্যাজ্যোতি স্কিমে 22-এ করলো 100টা, পরে 125টা, তারপরে করলো 23-এ করলো আরো 25টা বাড়ানো, 23-এর বাজেটে বললো আমি 500টা করবো। অন্য বিষয় আমরা আপনারা অন্যদিকে যাচ্ছেন, আমরা সেই বিষয়টাতে যাচ্ছি না, বিদ্যাজ্যোতি স্কুল কেন করা হলো, কিভাবে করা হলো, না ওই লার্নিং আউটকামের কথাটা বলছি। লার্নিং আউটকামটার জন্য কিন্তু রেজাল্ট একটু খারাপ
হয়েছে। সেটাই আমরা কারণগুলো দেখছি এবং চাইছি যে আগামী দিনে যারা পরীক্ষা দিতে আসছে, আগামী বছর যারা 2025-এ যারা 25-এও বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুটোই খোলা থাকবে, কিন্তু 26-এ বাংলা মিডিয়াম বন্ধ হয়ে যাবে, ইংলিশ মিডিয়াম যেতে হবে, সেখানে কি হবে, তাদের কি কি জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এখানে একটা কথা বলা হয়েছে যে 72 নম্বর পয়েন্টটা গাইডলাইনে যেটা বলা হয়েছিল, দ্য ফলোইং আউটকাম ইন্ডিকেটর্স are listed below as definite tangible parameters as the Mission 100 scheme have achieved their purpose of establishment or not. সেখানে পয়েন্ট 2 তে লেখা আছে পার্সেন্টেজ অফ মিনিমাম 90% in the first 2 years of establishment of a particular class from 9 to 12 standard. এখন 90% টার্গেট করা হয়েছিল প্রথম 2 বছরে, তখন প্রথম বছরে যখন 60% হচ্ছে, এখন সেই জায়গাতে একদম 72 নম্বর পয়েন্টটা গাইডলাইনে স্যার 10 নম্বর পাতা, 72 নম্বর পয়েন্টে 2 নম্বর পয়েন্টটা 2 নম্বর ভাগ, আর 3 নম্বরে বলছে যে এখন একদিকে বলছে সারা রাজ্যে শিক্ষক স্বল্পতা, অন্যদিকে বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষকদের সিবিএসসি প্যাটার্নে পঠন পাঠন নিয়ে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। তাহলে এখন যারা 2026-এ পরীক্ষা দেবে তারা শুধুমাত্র ইংরেজিতে তাদের প্রশ্নপত্র হবে। তো এমন অবস্থায় দাঁড়িয়ে যে আগামীতে যারা পরীক্ষা দেবে সেই সব ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা ভীষণভাবে উদ্বিগ্ন রয়েছে। নিশ্চিতভাবে এখানে কিভাবে তাদেরকে সেফগার্ড করা, শুধুমাত্র এই রেজাল্টের আগে, এই রেজাল্টটা তো একটা মানুষের মধ্যে, আমি অ্যাপারেন্টলি যেটা অভিজ্ঞতা দেখেছি, গার্জিয়ানদের ফোন করলে তার ছেলে যখন ওয়েবসাইটে দেখে যে রেজাল্টটা এরকম খারাপ হয়েছে, উনি কোনো শব্দ করছেন না। আচ্ছা, কারণ উনি ভাবছেন যে আমার ছেলেটাই বুঝি এরকম করেছে, সুতরাং লজ্জায় কোনো শব্দ করছে না। কিন্তু আজকে সকালের পরে বিভিন্ন পত্রপত্রিকার পরে ওদের কিন্তু মুখ খুলছে। এই সমস্যাটার আগেই দুটো বিষয় বেসিক্যালি, একটা হচ্ছে অর্থ, অন্য সরকারি স্কুলের চাইতে যেই মাত্র বিদ্যাজ্যোতিতে আছে তাকে বেশি পরিমাণ পয়সা দিতে হচ্ছে, 1000 টাকা ডেভেলপমেন্ট ফি, অন্যান্য ফিগুলি সবগুলি, তার ওই রেজিস্ট্রেশন ফি থেকে পরীক্ষা ফি সব কটাই বেশি। অর্থনৈতিক কারণে একাধিক ছেলে মেয়ে যাদের বাড়িতে আছে তাদের অর্থনৈতিক কারণে তারা শিফট করতে চাইছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে মিডিয়ামের ভয়, যে আমার ছেলে মেয়েকে আমি বাংলা মিডিয়ামেই পড়াতে পারছি না, ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে তার এত টিচার আমি কিভাবে করবো, শিফট করছে। আপনারা দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকা লিডিং সমস্ত নিউজ পেপারগুলিতে যে এই ব্যাপারটা যে টিসি নিতে ভিড় করছে, জায়গাটাকে ঠিক করায়, আমি সেই বিষয়ে আলোচনা চাইছি। একদম সময় ফুরিয়ে গেছে, 2 মিনিট করে সময় আর পাবো, মানে কিভাবে করবো সঞ্জয় বাবু, কিভাবে করবো? এক নম্বর হলো গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি শুড আস্ক এভরি HM টু রিপোর্ট why it happened. Okay, ঠিক আছে, আচ্ছা যাই হোক, যদি রিপোর্ট আসে আমার মনে হয় দে শুড ফর্ম এ কমিটি, ঠিক আছে, উইথ দ্য এক্সপিরিয়েন্স পিপল, এবং বিদ্যাজ্যোতিটাকে সেপারেটলি দেখবার জন্য একজন প্রজেক্ট, যেহেতু এটা মিশন, যেহেতু একটা এখন তো এটা ডিরেক্টর লেভেলে বা কেউ দেখছেন, ঠিক আছে, এ গ্রুপ অফ পিপল শুড বি দেয়ার, ঠিক আছে, তারা মনিটর করা উচিত। আর সেকেন্ড হলো ত্রিপুরার যে অনেক জায়গাতেই যে দেখা যাচ্ছে, যে লাস্ট রিপোর্ট একটা দেখেছিলাম, আমি রিপোর্টটা আনিনি, কদিন আগেও একটা বলে গেছিলাম যে অনেক সাবজেক্ট আছে, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, অনেক জায়গায় দেয়ার ইজ এ ল্যাক অফ টিচার্স, ঠিক আছে, শর্টেজ আছে, ইট নিডস টু বি ফুলফিলড ভেরি আর্লি, ঠিক আছে। আর সেকেন্ড হলো এই যে বা টিচারদেরকে বেসিক্যালি আর HMদেরকে আরও, বা যারা নাকি শুধু HM একা না, এই এভরি এই কি জানি স্কুল একটা ছাত্রদেরকে একটু আরো বেশি পরিমাণে মক টেস্ট দেখানো উচিত, মক টেস্টে নিয়ে যাওয়া উচিত, যাতে অ্যাক্লেমেটাইজড হয়ে যেতে পারে কি হতে চাচ্ছে, কি হতে পারে, ঠিক আছে। CBSE যেরকম পরীক্ষা দিচ্ছে এরকমই ভাবেই আমাদের ছেলে মেয়েদেরকে সেট আপ করতে হবে, এবং গার্জেনদেরকেও একটু এগিয়ে আসতে হবে, ঠিক আছে। সবটাই ছেলে মেয়েদের উপর ছেড়ে দিলে চলবে না, টিচারদের উপর ছাড়লে চলবে না, নিজেদেরকেও একটু দেখতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নাথিং টু বি ফ্রাইটেন্ড, এরকম কিছু যদি আগামীবার এভাবে রেজাল্ট দেখে এই ধরনের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আওয়ার গভর্নমেন্ট ইজ ভেরি সেন্সিটিভ এভরি টাইম। ত্রিপুরা রাজ্যে এডুকেশন সেক্টর একটা সেক্টর যেখানে নাকি ত্রিপুরা ইরেসপেক্টিভ অফ এনি গভর্নমেন্ট, ঠিক আছে, whether it is a right front or left front was there, right front is there, বা বিজেপি সরকার আছে, যারাই থাকুক, আমি দেখেছি এডুকেশন সেক্টরে একটা বিশাল পরিমাণ টাকা বাজেট থেকে অ্যালোকেশন হচ্ছে, ঠিক আছে। সুতরাং সেখানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিন্তু আমার মনে হয় না খুব বেশি
আছে। সুতরাং একটু মনিটরিং দরকার, একটু মনিটরিং দরকার। আর আমার মনে হয় আর একটু টিচাররা যদি একটু নিজেরা একটু দেখেন, ঠিক আছে, তাহলে ইট মে বি কারেক্টেড। এবং আমার মনে হয় যে সমস্ত অন্যান্য যে বেসরকারি স্কুলগুলো সিবিএসসির আছে, ওদের থেকে আমাদের যে সরকারি বিদ্যাজ্যোতি স্কুল বলুন বা যেগুলোকে সিবিএসসিতে দিয়েছে, দে উইল শো গুড রেজাল্টস ইন দ্য ডেজ টু কাম। এতটুকু আমি বলতে পারি। আমার শিক্ষকদের এবং সরকারের উপর এতটুকু আস্থা আছে। কোন জায়গাগুলো এই মুহূর্তে দেখা উচিত? না, যেটা বলেছেন যে ইমিডিয়েটলি বিষয়গুলিকে টেক আপ করে এডুকেশন ডিপার্টমেন্টের সেটা খতিয়ে দেখা দরকার, এবং পাবলিক ডোমেনে তারা কি ফাইন্ড আউটটা পেলেন এটা জানানো দরকার। তাইলে অন্যরা, কারণ ওরা যেটা পাচ্ছেন আমরা সেটা পাচ্ছি না, সবার সহযোগিতা একসঙ্গে করা যাবে তখন। এটাকে সম্পর্কে রিমেডি দেওয়ার ক্ষেত্রে, সাজেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের সুযোগ নেই, সুতরাং এটা পাবলিক ডোমেনে আনা দরকার। দ্বিতীয় কথা, এই গাইডলাইনের মধ্যে যা বলা হয়েছে, যদি আমি বিদ্যাজ্যোতি মিশনটাকে সাকসেস করতে হয় তাহলে অল ফ্যাসিলিটি গাইডলাইন 100% ফলো করতে হবে, 100% ফলো করা। সেটা টিচার রিক্রুটমেন্ট থেকে, বিল্ডিং থেকে শুরু করে, ওই ডাক্তার নিয়োগ থেকে শুরু করে, এক্সট্রা ক্লাস না, এখানে আমি বলি যে পিকুলিয়ার কথা বলা হচ্ছে প্রত্যেকটা স্কুলে একজন করে কোচ দিতে হবে। ত্রিপুরা যে একজনও কোচ চাকরি করেন না। বলা হচ্ছে প্রত্যেকটা স্কুলে ফিজিক্যাল এডুকেশন টিচার দিতে হবে। ত্রিপুরা রাজ্যে ফিজিক্যাল এডুকেশন টিচার রিক্রুটের জন্য কোনো রিক্রুটমেন্ট রুলই তৈরি করা হয়নি এখন পর্যন্ত। তো এই যে গ্যাপগুলি, এই গ্যাপগুলিকে ফিল আপ করতে হবে। আর্ট, মিউজিক, এই যে টিচার নেওয়া হবে তার জন্য কোনো গাইডলাইন নেই। যে যেমন পারছে তাকে ধরে এনে 200 টাকা প্রতি ঘন্টায় এগুলোকে বাড়াতে হবে। আসলে যেভাবে 200 টাকা যে ক্লাসগুলো আছে, these are basically, আরেকটা জিনিস আমার মনে হয় these are very too too less। আপনি একটা জিনিস আমি অনুভব করবেন, একটা অভ্যাস আছে আমাদের ত্রিপুরা যে এডুকেশন ডিপার্টমেন্টে, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে ধরে নিয়ে আসা হয় সমস্ত হেডমাস্টার, এখন অবশ্য হেডমাস্টার না, বিদ্যাজ্যোতি, তারা প্রিন্সিপালদের ধরে নিয়ে এসে শোকজ লেটার ধরিয়ে দেওয়া। হ্যাঁ, এটা যদি ধরানো হয়, বা টিচারদের কোন কোন সাবজেক্ট ছেলেমেয়েরা ফেল করেছে তাদের শোকজ করে দিয়ে, এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে প্রপারলি মূল্যায়ন করা, অ্যাড্রেস করা যে কেন কিভাবে হচ্ছে, এবং টিচারদেরও ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ সিবিএসসি, আইসিএসসি, টিবিএসসি প্যাটার্নগুলি যেহেতু আলাদা, আরো বেশি করে ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে টিচারদের অ্যাপয়েন্ট করা, গার্জিয়ানদের কথা বলা, এবং নিশ্চিতভাবেই ভাবা, এবং শিক্ষা মহলের সঙ্গে অবশ্যই পরামর্শ করা। ঠিক, অসংখ্য ধন্যবাদ সুবল বাবু আপনাকে, সুবল স্যার আপনাকেও, সঞ্জয় স্যার আপনাকে, দুজনকেই ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। তবে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে স্কুলগুলো রয়েছে সেখানে কি কি ধরনের সমস্যা রয়েছে এবং আগামী দিনে কি কি করা যেতে পারে সেই সব বিষয় নিয়ে আমাদের আরো আলোচনা অবশ্যই আমরা জারি রাখবো। সেসব আলোচনা আপনাদের অবশ্যই চাইবো। আজকের জন্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, রাজ্যের বিরোধী দলের ছাত্র সংগঠন, বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলো বিদ্যাজ্যোতি স্কুলের বিরোধিতা করে আসছে একদম শুরু থেকে। তবে মাত্র একদিন আগে আমাদের এই স্টুডিওতে এবিভিপির নেতৃত্ব বলে গেছিলেন যে কোনো নতুন উদ্যোগ কার্যকরী হতে সময় লাগে। আজ আমাদের অতিথিরাও কিন্তু প্রায় একই সুরে কথা বললেন যে আগামী দিনে হয়তো বিদ্যাজ্যোতি স্কুলগুলো আমরা দেখব খুব ভালো ফলাফল করছে, হয়তো বিদ্যাজ্যোতি প্রকল্প একদিন সুফল দেবে। কিন্তু আজ যেসব ছাত্রছাত্রীরা আশানুরূপ ফলাফল করতে পারলো না, তাদের কথা কে বলবে? তাদের কি হবে? তাদের ক্যারিয়ারের কি হবে? তাদের ভবিষ্যতের কি হবে? কে ভাববে? সেই সব প্রশ্ন কিন্তু থেকেই যাবে। আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পঠন পাঠনে কি ধরনের পরিবর্তন আসে, পরিকাঠামোগত কি ধরনের পরিবর্তন আসে, সেই সব দিকে অবশ্যই নজর রাখবো আমরা। তাই আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।